During 2017, Krog spent টাকা 20,000 servicing the 2-year warranties and that company the Rolmatics. All applicable transaction are on cash basis. তাহলে বোঝানো বোঝানো হয়েছে এখানে যে তোমার শার্লি ক্রো ইকুইপমেন্ট কোম্পানি 500 রোলম্যাটিক বিক্রি করছে এক একটা 6,000 টাকা করে। 17 সালে এ ব্যয় করছে আরো 20,000 টাকা এবং 2 বছর ওয়ারেন্টি বাবদ অন্যান্য তথ্যগুলো সবই নগদে সংগঠিত হয়েছে। এবার ইনস্ট্রাকশন এতে বলছে দেখো পিপিআর 2017 এন্ট্রিজ ফর ক্রো ইউজিং দ্য এক্সপেন্স ওয়ারেন্টি অ্যাপ্রোচ। 2017 সালের এন্ট্রি দেখাও কিসের জন্য এক্সপেন্স ওয়ারেন্টি এক্সপেন্স ওয়ারেন্টি যে ব্যয় মেথড আছে সেই মেথড অনুযায়ী দেখাও। অ্যাজুমিং দ্যাট ক্রো এস্টিমেটেড দ্য টোটাল কস্ট অফ সার্ভিসিং হচ্ছে দ্য ওয়ারেন্টিজ উইল বি টাকা 1,20,000 ফর 2 ইয়ার্স। ধরে নাও সেই কোম্পানির টোটাল ওয়ারেন্টি সার্ভিস বাবদ খরচ হবে 1,20,000 টাকা 2 বছরে। তাহলে দেখো আমাদের রিকোয়ারমেন্ট একে জাবেদা দিতে বলছে এবং বলছে যে 2 লাখ টাকা 2 বছরে খরচ হবে ওয়ারেন্টি বাবদ। এখন আসি প্রথমে আমরা কি করছি যে আমরা বিক্রি করছি সোল্ড 500 রোলম্যাটিক্স ডিউরিং 2017 6,000 টাকা করে এক একটার মূল্য ছিল। তাহলে নগদে সবকিছু নগদে বিক্রয় ওখানে বলে দিছে অল অ্যাপ্লিকেবল ট্রানজেকশন আর অনেক ক্যাশ বেসিস সবকিছু নগদে। তাহলে বিক্রয়টা অবশ্যই নগদে। তাহলে দেখো আমরা অবশ্য দুইটা রিকোয়ারমেন্ট এখানে আছে একসাথে করব একই ছকে যে কারণে এখানে লেখা আছে শার্লি ক্রো ইকুইপমেন্ট জার্নাল এন্ট্রিজ রিকোয়ার্ড A+B। 2017 সালে দিয়ে আমরা প্রথমে বিক্রয়ের জাবেদা দেবো নগদে বিক্রি করছি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট 500 রোলম্যাটিক এক একটার মূল্য ছিল 6,000 টাকা করে। তাহলে মোট 30 লাখ টাকা। তারপরে দেখো ওয়ারেন্টি বাবদ ব্যয় করছিল যে ডিউরিং 2017 ক্রো স্পেন্ড টাকা 20,000। তাহলে ওয়ারেন্টি বাবদ বিক্রি ব্যয় কি করছে ব্যয় করছে কত টাকা 20,000 টাকা। তাহলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 20,000। এবার দেখো তৃতীয় জাবেদার বিষয়টা হচ্ছে আমাদের অঙ্কে একটা কথা বলা আছে সেটা হচ্ছে যে ওয়ারেন্টি বা যে সার্ভিসটা এটা টোটাল 1,20,000 টাকা খরচ হবে 2 বছরে। ওয়ারেন্টির যে সেবা এইটা টোটাল কস্ট দেওয়া ছিল 1,20,000 টাকা। যে এস্টিমেটেড অ্যাজুমিং দ্য ক্রো এস্টিমেটস দ্য টোটাল কস্ট এস্টিমেট মানে আনুমানিক ধারণা করা আনুমানিক ধরছিল 1,20,000 টাকা মোট ব্যয় হবে 2 বছরে। তো দেখো এই যে এস্টিমেটেড শব্দটা বলা আছে আমাদের ওয়ারেন্টি নিয়মে লেখা ছিল যদি পার্সেন্টেজ বা এস্টিমেটেড বা অ্যাভারেজ কথা বলা থাকে তার জন্য একটা জাবেদা হয় ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট ছিল এই নিয়মটা। হ্যাঁ, ছিল। সো আমরা দেখো সেই এস্টিমেটেড বলে 1,20,000 টাকা দেওয়া ছিল সেইটার জন্য আমরা মূলত জাবেদা দিলাম ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট। এখন এই এস্টিমেটেড মানে আনুমানিক লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ওয়ারেন্টির আন্ডারে আনুমানিক যে দায়টা আমাদের। দেখো তুমি যখন বিক্রি করছো তখন ধরে নিছো তোমার 2 বছরে 1,20,000 টাকা ব্যয় হবে কিন্তু তোমার ব্যয় হয়েছে মাত্র 20,000 টাকা। ধরে নিছিলা 1,20,000 টাকা ব্যয় হবে কিন্তু ব্যয় হয়েছে কত 20,000 টাকা। তাহলে এখনো তোমার কাছে আরো মানে ওয়ারেন্টি বাবদ দায় আছে হচ্ছে কত টাকা 1,00,000 টাকা। তাই আমাদের দেখো এটা এখানে দেখাইছে এইভাবে 1,20,000 মাইনাস 20,000 1,00,000 টাকার এখনো দায় তোমার কাছে আছে অর্থাৎ কাস্টমারের সেবা এখনো তোমার কাছে 1,00,000 পাবে তারা। যে পণ্য বিক্রি করবা কাস্টমারের সেবা এখনো পাবে তোমার কাছে 1,00,000 টাকা। ঠিক আছে প্রথম তিনটা যাবে দেখি বোঝা গেছে। হ্যালো। হ্যাঁ ভাই। আচ্ছা আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি আমরা সাধারণত যে সকল পণ্যে ওয়ারেন্টি পাই যে আমি একটা মোবাইল ফোন ক্রয় করলাম যে আমাকে মনে করো 18 থেকে 20,000 টাকাতে একটা ফোন ক্রয় করলে তুমি তোমাকে 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। আমরা ওয়ারেন্টি বলতে বুঝি 1 বছরের ভিতর যদিও আমার ওই ফোনের কোনো সমস্যা হয় তাহলে সেটা গেলে সেই অংশটা তারা বিনা খরচে রিপেয়ার করে দেবে এইটাই আমরা বুঝি না। হ্যাঁ। একটু জিনিস খেয়াল করতে হবে আসলে ওয়ারেন্টির টাকা ওয়ারেন্টির এই যে বিষয়টা আমরা বুঝি এই ধারণাটা একটু আমরা ভুল বুঝি সেটা হচ্ছে যে এই যে ফ্রি সার্ভিসিংটা দিয়ে দেই এই বিষয়টা আমরা আসলে অনেকে হয়তো বুঝি না বা জানি না। সেটা হচ্ছে আমাকে যে ফ্রি সার্ভিস দিবে বা সে যে পণ্যটা আমার কাছে বিক্রি করতেছে এই পণ্যে ভবিষ্যতে সমস্যা হতে পারে আমার কাছ থেকে যে দামটা রাখতেছে
তার ভিতর সার্ভিসিং চার্জটা আসলে কেটে রাখে। এটা হয়তো আমরা অনেকেই বুঝি না। মনে করো আমার কাছে 18,000 টাকা দামের যে ফোনটা বিক্রি করতেছে, তারা জানে যে আমার ওয়ারেন্টি পিরিয়ড 1 বছর, তাহলে এই 1 বছরের ভিতর যদি কোনো সমস্যা হয় আসলে আমি তাকে এই সার্ভিসটা দেব। সুতরাং ওই 18,000 টাকার ভিতরেই তোমার কি উল্লেখ থাকে, ওয়ারেন্টি টাকাটা তারা কি করে, মানে তোমাকে যে সার্ভিসটা দেবে সেই টাকাটা কিন্তু তারা রেখে দেয়, যেটা আমরা অনেকেই হয়তো জানি না। আমার কথা কি বুঝতে পারছো? তারা যে তোমাকে 1 বছরের সার্ভিসিংটা দেবে, এটা ফ্রি দেয় না, তোমাকে ওই বিক্রয় মূল্যের মধ্যেই তারা কি করে রাখে, সেটা অন্তর্ভুক্ত করে রাখে, যেটা তোমরা হয়তো জানো না। যেমন এখানে আমি 30 লাখ টাকা বিক্রি করছি, ঠিক আছে, এই 30 লাখ টাকার ভিতর ওয়ারেন্টির টাকাটাও আছে। আসলে 30 লাখের ভিতর ওয়ারেন্টির টাকাটাও তারা কেটে রাখছে। এখন কত টাকা কেটে রাখছে কিনা সেটা আমরা সামনে রেকর্ডে পাবো। শুধু বুঝতে হবে ওয়ারেন্টিকৃত পণ্যে আমাকে যে টাকাটা দিয়ে আমি ক্রয় করতেছি ওর ভিতর আমার সার্ভিসিং টাকাটা আমি তাদের দিয়ে দিচ্ছি। তো যত সময় না তারা আমাকে সার্ভিস দেবে, তারা তত সময় তাদের কাছে ওটা দায় থাকে। তাদের কাছে ওটা তত সময় কি থাকে, দায় থাকে। দায় থাকে। ঠিক আছে, তাহলে প্রথম তিনটা বিষয় কি, তিনটা জাবেদা ক্লিয়ার? আমি দ্বিতীয় রিকোয়ারমেন্ট করলে তোমরা এই বিষয়টা আরো একটু ক্লিয়ার হবা। আচ্ছা, এবার চলে আসবো বি নাম্বার রিকোয়ার্ডে। দেখো, বি নাম্বার রিকোয়ার্ডে বলা হয়েছে যে প্রিপেয়ার 2017 এন্ট্রিজ ফর ক্রো অ্যাজুমিং দ্যাট, 2017 সালের এন্ট্রি গুলো দেখাও, অ্যাজুমিং দ্যাট ধরে নাও দ্য ওয়ারেন্টিজ আর নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সেল। এই দেখো, যে 2017 সালে জাবেদা দেখাইতে বলছে, কিন্তু ধরে নাও ওয়ারেন্টিটা আর নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সেলস, মানে বিক্রয়ের একটা অংশ নয়। ইন্টিগ্রাল মানে অবিচ্ছেদ্য আর কি, বিক্রয়ের একটা অংশ নয়। তাহলে ওয়ারেন্টিটা বিক্রয়ের একটা অংশ নাই, মানে বিক্রয়ের ভিতর ওয়ারেন্টিটা থাকবে না, যেটা আমার প্রথম জাবেদায় কিন্তু বলি নাই। তার মানে ওই যে যেটা বলেছিলাম 30 লাখ টাকা, ওর মধ্যে কিন্তু ওয়ারেন্টির টাকা আছে। তাহলে ওয়ারেন্টির টাকা কত টাকা আছে ওইটা জানতে গেলে আমার জানতে হবে তাহলে নিট বিক্রয় মূল্য কত। তো সেইটা দেখো নিচে লেখা আছে, অ্যাজুমিং দ্যাট অফ দ্য সেলস টোটাল টাকা 1.5 লাখ রিলেটেড টু সেলস অফ ওয়ারেন্টি কন্ট্রাক্ট। ধরে নাও ধরে নাও অফ দ্য সেলস টোটাল টাকা 1,50,000 রিলেটেড টু সেলস অফ ওয়ারেন্টি কন্ট্রাক্ট। অর্থাৎ বিক্রয়ের ভিতর যে টাকা আছে টোটাল বিক্রয়ের মধ্যে 1.5 লাখ টাকা হচ্ছে ওয়ারেন্টি ব্যয় বাবদ বা ওয়ারেন্টি কন্ট্রাক্ট বাবদ আছে। তাহলে ওয়ারেন্টি টাকা দেখো, ওই যে 30 লাখের মধ্যে 1.5 লাখ টাকা কিসের টাকা, ওয়ারেন্টি টাকা। 1.5 লাখ টাকাটা হচ্ছে ওয়ারেন্টি টাকা। তাহলে দেখো তোমাকে ওয়ারেন্টিটা এখন আলাদা করে দেখাইতে বলছে। এখন তুমি তো আসলে 30 লাখ টাকাই গ্রহণ করছো। তুমি গ্রহণ করছো কত টাকা, 30 লাখ টাকাই। তাহলে তুমি নগদে 30 লাখ পাইছো, যার তোমার বিক্রয় মূল্য হচ্ছে 28,50,000, আর 1.5 লাখ টাকা হচ্ছে ওয়ারেন্টি। অর্থাৎ মোট 30 লাখ টাকা গ্রহণ করছো, যার ভিতর 1.5 লাখ ওয়ারেন্টি, তাহলে বাকি টাকাটা হচ্ছে অবশ্যই তোমার কি, বিক্রয় মূল্য। এবার ওই যে যে তুমি ওয়ারেন্টির টাকাটা 1.5 লাখ ভাইয়া, ক্রো ওই জায়গায় যে ক্রো লেখা, এটা তো আগে কখনো পাই নাই। এ ক্রো তো কোম্পানির নাম, এটা কি ক্রো কি মানে ইসের নাম, কিছুর নাম না তো এটা। এটা তো শার্লি ক্রো ও, কোম্পানি। তাহলে আচ্ছা ভাইয়া। এখানে আমাদের টোটাল হচ্ছে যে বিক্রয়টা আমরা করছি তার ভিতর বলেছে 1.5 লাখ টাকার ওয়ারেন্টি আছে। তাহলে ওই ওয়ারেন্টি টাকাটা আমি তাকে এখনো সেবা দিয়ে পারি নাই, তাহলে ওইটা আমার কাছে কি, অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় মানে হচ্ছে কি, আমার একটা দায় আর কি। তাই দেখো আমরা জাবেদাটা সাজাইছি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট আর আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। আমি টোটালে বিক্রয় করেছিলাম 30 লাখ, তার ভিতর ওয়ারেন্টির পরিমাণ হচ্ছে 1.5 লাখ। আর আমার তাহলে বিক্রয় পরিমাণ দাঁড়াচ্ছে কত, 28,50,000। এই এন্ট্রিটা কি বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ ভাই। ভাই বি তে কি বলছে ওইটা আবার একটু বলবেন? আমি তো বিটাই আলোচনা করতেছিলাম, এখনো বি তো শেষ করে পারিনি। আমি তো এক এক লাইন পড়তেছে সেটা বলছি। বলছে প্রিপেয়ার 2017 এন্ট্রিজ ফর ক্রো, ওই ক্রো কোম্পানির জন্যই এন্ট্রি দেখাও। অ্যাজিউমিং দ্যাট ধরে নাও দ্য ওয়ারেন্টিজ আর নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সেলস, ধরে নাও ওয়ারেন্টি বিক্রয়ের একটা অংশ নয়। তাহলে বিক্রয়ের ভিতর থাকবে না, বিক্রয়ের অংশ নয় মানে বিক্রয়ের ভিতর ওয়ারেন্টির অংশটা থাকবে না। তো সেই বিক্রয়ের অংশটা কত টাকা সেটা বলে দিচ্ছে, সরি ওয়ারেন্টির অংশটা, অ্যাজুমিং দ্যাট অফ দ্য সেলস টোটাল টাকা 1.5 লাখ রিলেটেড টু সেলস অফ ওয়ারেন্টি কন্ট্রাক্ট। 1.5 লাখ টাকা হচ্ছে ওয়ারেন্টির ব্যয় বাবদ বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে বিক্রয়ের টাকা বাবদ আমি যা বিক্রি করছি টোটাল টাকা 30 লাখ পাইছি, 30 লাখ টাকা নগদে পাইছি, যার ভিতর ওয়ারেন্টি টাকা 1.5 লাখ। তাহলে আমি বিক্রয় বাবদ কয় টাকা পাইছি? ও আচ্ছা, বাকি টাকা।
ওয়ারেন্টির যে টাকাটা আমি পাইছি তাকে তো আমি এখনো সেবা দিয়ে পারিনি, যে কারণে এটা আমার অনুপার্জিত আয়। তাই এখানে আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউটা ক্রেডিট করা হয়েছে, আমার আয় কিন্তু এটা হচ্ছে অনুপার্জিত। যে কারণে ওয়ারেন্টি রেভিনিউর জায়গায়, মানে ওয়ারেন্টি রেভিনিউর আগে আমরা একটা আনআর্নড শব্দটা ইউজ করছি, কারণ এটা আমার এখনো আয় হয়ে পারিনি। আমি যদি তাকে ঠিক, আমি তাকে 1.5 লাখ টাকার যখনই সেবা দিব, তখনই আমার কি হবে, সেটা আমার আয় হিসেবে বিবেচনা করা হবে। আচ্ছা ভাই। আচ্ছা, এবার 17 সালের ওই বিক্রয়ের মধ্যে ওয়ারেন্টিটা, আমরা কিন্তু 17 সালের যে 1 নম্বরে যে এন্ট্রি দিছি সেইটা আবার রিনিউ করতে বলছে আমাকে, যে ওইটা বিক্রয়ের ভিতর ওয়ারেন্টিটা অন্তর্ভুক্ত ছিল, এখন আর অন্তর্ভুক্ত নাই। তাহলে সেই কাজটা করলাম। এবার 17 সালে আরো কি কি ছিল? 17 সালে তো ওই যে 20,000 টাকা ব্যয় করছিল। আমি তাহলে কত টাকা আমরা ব্যয় করছিলাম? 20,000 টাকা। তাহলে সে এখন কি হবে, ব্যয় জাবেদা দিতে হবে, সে একই জাবেদা, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 20,000 টাকা। ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট কত? 20,000। বোঝা গেছে এটা কেন আসছে? ভাই এটা আবার একটু বলেন। আমাদের 17 সালের এন্ট্রি গুলোকে আবার দিতে বলছে, যেখানে বলেছিল যে বিক্রয়ের ভিতর ওয়ারেন্টির ব্যয়টা অন্তর্ভুক্ত নাই, তাই ওয়ারেন্টি আমরা নতুন করে কি বিক্রয়ের জাবেদা সাজাইছি না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখন আবার ওখানে আবার কি 17 সালে জাবেদাই তো চাইছে, অর্থাৎ 1 নাম্বার রিকোয়ার্ডের মধ্যে এখন তাকালে কাজ হবে না, এখন আমার ফোকাস থাকবে টোটালি হচ্ছে 2 নাম্বার রিকোয়ার্ডের মধ্যে। তাহলে আমার 2 নাম্বার রিকোয়ার্ডের ফোকাস অনুযায়ী আমাকে 17 সালের এন্ট্রি গুলোকে আবার তুমি রিনিউ করে দিতে বলছে, আবার করে তুমি দাও। তাহলে আমি সেখানে বিক্রয়ের ভিতর ওয়ারেন্টি টাকাকে আলাদা করতে বলছিল, করে দিচ্ছি। তাহলে এখন আমার কি, ওই বছরে ব্যয় ছিল 20,000, ওটা তো প্রথমেই বলা ছিল, স্পেন্ড টাকা 20,000, সার্ভিস টু ওয়ারেন্টি বলা ছিল না? তাহলে সেই ব্যয় জাবেদাও দিতে হবে, সেই হিসেবে আমরা ব্যয় জাবেদা দিছি, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। অর্থাৎ ও আচ্ছা। তুমি নতুন যখনই বিক্রয় অন্তর্ভুক্ত করবা, তোমার যে ব্যয়টা হয়েছে ওটা তো তোমাকে অন্তর্ভুক্ত করতে হবে। তা নাহলে তো তুমি ওই যে ওয়ারেন্টির বাবদ তোমার 1.5 লাখ টাকা নেওয়া ছিল, তুমি তো মনে করবা সম্পূর্ণ ওই 1.5 লাখ তোমার দায়, কিন্তু আসলে তো তুমি 20,000 টাকা সেবা তাকে দিয়ে দিছো অলরেডি। হ্যাঁ। সুতরাং কথা হচ্ছে যে যখনই আমরা ওয়ারেন্টি রেকর্ড করব, মানে ওয়ারেন্টিটা রেকর্ড করব বা বিক্রয়টা রেকর্ড করব, তখনই আমার ব্যয়টাকে সেই বছরই আবার রেকর্ড করে দেখাইতে হবে। নাহলে আমি নিজেই ভুলে যাব যে আসলে আমি কোনো সেবা দিছিলাম কিনা। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এবার আসো। এবার হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট যে জাবেদাটা, এই অনুযায়ী আমাদের পার্ট বি তে একটা অঙ্ক আছে। এবার একটু আমরা খেয়াল করি, রিকোয়ার্ড বি লাস্টের দিকে আমরা পড়তেছি, খেয়াল করো। Crow estimated that the total cost of servicing the warranties will be টাকা 1,20,000 for 2 year। এখানে এসেও তারা ধারণা করতেছে 2 বছরে তাদের সম্পূর্ণ ব্যয় বাবদ হবে, ওয়ারেন্টি সেবা বাবদ ব্যয় হবে 1,20,000 টাকা ফর 2 ইয়ার, 2 বছরেই। দেখো এস্টিমেটেড রেভিনিউ, এইখানে এই লাইনটা একটু সবাই মনোযোগ সহকারে আমরা শুনি, খেয়াল করো। বলছে এস্টিমেটেড রেভিনিউ, এস্টিমেটেড মানে কি বলো? এস্টিমেটেড মানে আনুমানিক, প্রত্যাশিত। প্রত্যাশিত বা আনুমানিক যাই বলি না কেন। এস্টিমেটেড রেভিনিউ মানে আয়। এস্টিমেটেড রেভিনিউ আর্নড মানে কি বোঝাচ্ছে? আনুমানিক যে আয়টা ধরা ছিল সেটা উপার্জন হয়েছে। খেয়াল করতে হবে, আনুমানিক যে আয়টা ধরা ছিল সেটা কি হয়েছে? উপার্জন হয়েছে। হ্যাঁ, অন দা বেসিস অফ কস্ট ইনকারেড অ্যান্ড এস্টিমেটেড কস্ট, কিসের ভিত্তিতে? যে ব্যয়টা সংগঠিত হয়েছিল এবং আনুমানিক যে ব্যয়টা ধরা হয়েছিল। আনুমানিক যে ব্যয়টা ধরা হয়েছিল সেইখান থেকে আমাদের আনুমানিক কিছুটা আয় উপার্জন হয়েছে। কিছুটা আয় উপার্জন হয়েছে বলতে কি বোঝাচ্ছে? দেখো তুমি, এই দেখো, তোমার আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ, তুমি ওয়ারেন্টি বাবদ মোট টাকা নিছিলে কত টাকা? 1.5 লাখ টাকা। জি ওয়ারেন্টি ভাই। বাবদ টাকা নিছিলে 1.5 লাখ, এটা তোমার তখন অনুপার্জিত ছিল। বলছে এখান থেকে কিছুটা আমার আয় হয়েছে, এখান থেকে কিছুটা আমার কি হয়েছে? আয় আয় হয়েছে। হয়েছে। কারণ কি, তুমি 1.5 লাখ টাকার ভিতর কি 20,000 টাকা সেবা দিছো না? এই যে যে 1.5 লাখ টাকা হ্যাঁ। কাস্টমারের কাছ থেকে নিছিলা, কাস্টমারের কাছ থেকে টোটাল 1.5 লাখ নিছিলা, তার ভিতর সেবা দিছো কি 20,000 টাকা সেবা দিছো না? কিছুটা তো সেবা দিছো। তুমি যতটুক জি সেবা ভাই। দিবা, যতটুক সেবা দিবা ঠিক সেইটুকুই তোমার কিন্তু আয় হবে। যতক্ষণ না তুমি সেবা দিবা সেটা তোমার কখনো কি হবে না, আয় হবে না, সেটা তোমার কাছে দায়ী থেকে যাবে। কথা কি ক্লিয়ার? তাহলে আমার কি বোঝা, তাহলে কি আমার বোঝা যাচ্ছে যে দায় থেকে কিছুটা আয় রূপান্তরিত হয়েছে, দায় কমিছে, আয় বাড়ছে। যেহেতু বলছে তো এস্টিমেটেড, যতটুকু সেবা দিচ্ছে।
হ্যাঁ, এস্টিমেটেড এস্টিমেটেড রেভিনিউ আর্ন মানে আনুমানিক হচ্ছে যে আয়টা ছিল সেটার কিছুটা আমাদের আয় হয়েছে। তাহলে আনুমানিক আয়টা ছিল দায়, সেখান থেকে কিছুটা উপার্জন করতে পারলে বা আয় হলে সেটা আমার আয় বাড়বে, দায় কমবে। তাহলে প্রথম কথা হচ্ছে আমি জাবেদারা দিছি আনআর্ন ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট, জাবেদা টাকার চিন্তা আগে না। এই জাবেদাটা কেন আসছে এখন কি বুঝতে পারছি, আমার ওই যে টোটাল দায়টা ছিল সেখান থেকে আমার কিছুটা আয় হয়েছে সেটা রেকর্ড করতে বলছে। তাই আমরা জাবেদা দিচ্ছি, এটা সবাই আমরা জানি যে সেবা মানে সেবা বাবদ যদি কোনো দায় থাকে, দায় কমে গেলে দায় ডেবিট হয় আর আয় বাড়ে আয় ক্রেডিট। আমরা আগে লিখতাম আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আমরা এই যে আগের অঙ্কও তো করছি আমাদের 9 নম্বর 10 নম্বর অঙ্কে। এই জাবেদা নিয়ে কোনো কনফিউশন আছে? টাকা আমি বুঝাচ্ছি পরে। না ভাই। তাহলে আমার আনুমানিক আয়ের কিছুটা, আমার আনুমানিক দায়ের কিছুটা আয় হয়েছে, তাই আমরা এই দায় কমাই দিছি আয় বাড়াইছি। এবার আসো টাকাটা, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে বুঝতে হবে। আচ্ছা তুমি দেখো, তোমার টোটালি 2 বছরে ব্যয় করার কথা ছিল কত টাকা বলো তো? 1,20,000 ছিল না? ওইখানে দেখো লেখা আছে ওই যে ক্রো ধারণা করছিল টোটাল কস্ট অফ সার্ভিসিং দ্য ওয়ারেন্টিজ উইল বি টাকা 1,20,000। তাহলে টোটাল 2 বছরে কত টাকা হচ্ছে ব্যয় করার কথা ছিল? 1,20,000 1,20,000। তোমাদের কাছে খাতা কলম আছে? কারো কাছে কি খাতা কলম আছে? না ভাই। বলেন। কারো কাছে খাতা কলম নাই? নাই। যদি খাতা কলম না থাকে সমস্যা নেই, আমি দেখো একটু স্ক্রিনে লিখতেছি, একটু লেখাটা ক্লিয়ার, সবাই একটু বোঝো যে আমাদের এখানেই দেখাচ্ছি দেখো, আমাদের খেয়াল করতে হবে ভাই, এ যে পার্ট বির অঙ্ক আসে। আমার 2 বছরে মোট ব্যয় করার কথা ছিল 1,20,000। 2 বছরে মোট ব্যয় করার কথা ছিল কত? 1,00,000। 1,20,000। আমরা যদি ঐকিক নিয়মে চলে যাই, আমরা সবাই ম্যাথ পারি মোটামুটি, তাহলে আমরা বলতে পারি 1,20,000 টাকায় ব্যয় হয়েছে 20,000। 1,20,000 টাকার ভিতর ব্যয় হয়েছে কত টাকা? 20,000 টাকা হয়েছে না? তাহলে আমরা লিখতে পারি না হ্যাঁ। যে 1,20,000 টাকায় ব্যয় হয়েছে কত টাকা? 20,000 টাকা। 20,000। তাহলে 1 টাকার জন্য যদি আমরা নির্ধারণ করি তাহলে কি হবে বলতো? 1 টাকার জন্য যদি হয় তাহলে কত? ওই বিশ যে হাজার ভাগ 1,00,000। 1,20,000 বা 20,000। 20,000 ডিভাইডেড বাই 1,20,000 নাকি? জি ভাই। তাহলে দেখো এই জি যে বিশ ভাইয়া। হাজারকে 20,000কে 1,20,000 দ্বারা ভাগ দিলে আমি কি আনুপাতিক হারে আমার আয়ের অংশটা পেয়ে যাচ্ছি না, মানে ব্যয়ের অংশটা কতটুকু ব্যয় করলাম? 20,000কে হ্যাঁ। 1,20,000 দ্বারা ভাগ দিলি তাহলে আমি কি এক অংশের মান পেয়ে যাচ্ছি না? জি ভাই, এখন হ্যাঁ। জি আর ভাইয়া। আর আমি কাস্টমারের কাছ থেকে টাকা রাখছিলাম কত? 1,50,000 টাকা। কাস্টমারের কাছে টাকা রাখছিলাম কয় টাকা? 1,50,000 টাকা না? 1,50,000। তাহলে এই 1,50,000 টাকা, তাহলে এখন কি করবো আমরা? বলতে পারি 1,50,000 টাকায় তাহলে আমার আয় হবে এইটা যা আছে তাই, আমরা 1,50,000 দিয়ে গুণ দেবো। 20,000 ভাগ 1,20,000 গুণ কি 1,50,000 সমপরিমাণ আয় হবে না আমার? হ্যাঁ। কথাটা কি বুঝতে পারছো? তাহলে 1,20,000 টাকা যতটুক সেইটুকু বের করতে হবে। ওই সরি, এক লাখ হ্যাঁ, পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে আমার ব্যয় করার কথা ছিল 1,20,000, আমি ব্যয় করেছি 20,000। তাহলে আমি যখনই 1,20,000 ব্যয় করব সেটা সম্পূর্ণ আমি আয় হিসেবে দেখাইতে পারবো। কিন্তু আমি তো আসলে সম্পূর্ণ ব্যয় করি নাই, আমি ব্যয় করছি মাত্র কত টাকা? 20,000 টাকা। তাহলে আমার ব্যয়ের হার অনুযায়ী আমার কতটুকু পার্সেন্টেজ আসতেছে সেটার সাথে আমি কাস্টমারের কাছ থেকে কয় টাকা নিয়েছি সেটা দ্বারা গুণ দিলে আমি আমার দায় মুক্ত হচ্ছি এতটুকু। আমি আমার দায় মুক্ত হচ্ছি এতটুকু, ঠিক আছে? অর্থাৎ আমি যে টাকা নিচ্ছি তার ভিতরে আমি দায় মুক্ত হচ্ছি 25,000 টাকার। আমার দায় ছিল টোটাল 1,50,000, সে 1,50,000 ক্ষেত্রে আমার দায় মুক্ত হচ্ছে আমি হচ্ছে 25,000 টাকা। এটা দায় মুক্ত হচ্ছে মানে এটুকু আমি আয় হিসেবে দেখাতে পারতেছি। এটা কি বোঝা গেছে? জি ভাই। আবারও বলি, নতুন একটা বিষয় হয়তো সমস্যা হতেই পারে, তো আমি বারে বারে রিপিট করতেছি এবং আমি রেকর্ডিং করতেছি, রেকর্ডিং আমি গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু আবার ভালো করে বুঝতে হবে, যতই রেকর্ডিং শুনে এখানে বুঝতে হবে ভালো করে। বিষয়টা হচ্ছে যে তুমি একজন কাস্টমারের কাছ থেকে টাকা নিছো, তাকে ওয়াদা ছিল এরকম যে তুমি তার কাছ থেকে 1,50,000 টাকা নিছো, কিন্তু তাকে এরকম প্রতিশ্রুতি ছিল আমি যে 2 বছর বসে তাকে 1,20,000 টাকা সেবা দেবো। কিন্তু তার কাছ থেকে তুমি আগে থেকে নিয়ে নিছো কত টাকা? 1,50,000 দেড় টাকা। লাখ টাকা আচ্ছা, তাহলে 1,20,000 টাকা সেবা দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি আসলে তাকে প্রথম বছরে 20,000 টাকা সেবা দিছো। অনলি কত টাকা বিশ সেবা হাজার দিছো? টাকা
20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা সেবা দেওয়ার কথা ছিল, সেখানে তুমি 20,000 টাকা সেবা দিচ্ছ, তাহলে আনুপাতিক হারে তাকে কত পার্সেন্ট সেবা তুমি দিছো? আর তুমি তার কাছ থেকে আগে থেকে যে 1.5 লাখ টাকা নিছিলে, তাহলে এই 1.5 লাখ টাকার আনুপাতিক হারে সে আসলে কতটুকু তুমি দায়মুক্ত হচ্ছ তার কাছ থেকে? কারণ তুমি যত সময় না সেবা দিবা, তত সময় তোমার ঘাড়ে এই দায়টা কি থাকবে? বর্তায় থাকবে, ঠিক আছে? এই কারণে তুমি দায়মুক্ত হচ্ছ, অর্থাৎ তোমার দায় কমে আয় বাড়তেছে অনলি 25,000 টাকা, 20,000 টাকা সেবা প্রদান করার কারণে। কথা কি বোঝা গেছে? হ্যালো? জি হ্যালো? ভাইয়া। জি ভাইয়া। দীপু, দীপু কোনো কথা করছিস না কেন? বুঝতে পারছিস? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক, ওয়ারেন্টি বিষয়ে। এইটা হচ্ছে আমার প্রথম অঙ্ক গেল। এখন আমরা পার্ট বির একটা করবো, যে অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট বোর্ডের জন্য, 4 মার্কে, এটাও ইম্পর্ট্যান্ট। এই যে বিষয়টা বুঝালাম এই অনুযায়ী এই অঙ্কটা আছে, সেটা আমি ছবি দিছি তোমাদের, প্রবলেম B13, কারো কারো বইতে অন্য ইসে থাকতে পারে। ওয়ারেন্টির যে বিষয়টা বুঝালাম এই অনুযায়ী ওয়ারেন্টির বিষয়টা আজকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। অঙ্কটা 14 সাল আর 19 সালে আসছে, 4 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। নাইস কোম্পানি সেলস এলইডি টিভি, পাইছি সবাই? হ্যালো? হ্যাঁ ভাই, ছবি দিয়েছেন তো। আচ্ছা, নাইস কোম্পানি সেলস এলইডি টিভি, দ্য এলইডি টিভি, দ্য কোম্পানি অফার্স ইটস কাস্টমার 2 ইয়ার ওয়ারেন্টি কন্ট্রাক্ট। কোম্পানি আচ্ছা তাদের কাস্টমারকে অফার করছিল 2 বছরের ওয়ারেন্টি চুক্তির বিক্রয়ের জন্য। ডিউরিং 2019 কোম্পানি সোল্ড 15,000 ওয়ারেন্টি কন্ট্রাক্ট অ্যাট 99 টাকা ইস। 2019 সালে কোম্পানি বিক্রি করছে 15,000 ওয়ারেন্টি কন্ট্রাক্ট, এক একটার মূল্য ছিল 99 টাকা করে। দ্য কোম্পানি স্পেন্ট টাকা 1,80,000 সার্ভিসিং ওয়ারেন্টিজ ডিউরিং 2019। কোম্পানি ব্যয় করছিল 1,80,000 টাকা। আচ্ছা, সার্ভিসিং ওয়ারেন্টি ডিউরিং 2019 সালে ব্যয় করবে আর কি, বা ব্যয় করছে 1,80,000 টাকা। হ্যাঁ, অলরেডি ব্যয় করছে 1,80,000 টাকা 19 সালে। অ্যান্ড ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা ধারণা করা হয়েছিল, অ্যান অ্যাডিশনাল টাকা 9 লাখ, এবং অতিরিক্ত আরো 9 লাখ টাকা উইল বি স্পেন্ড ইন দ্য ফিউচার, ভবিষ্যতে আরো ব্যয় করবে টু সার্ভিস দ্য ওয়ারেন্টিজ। অর্থাৎ এই ওয়ারেন্টি সেবা বাবদ তারা আরো ভবিষ্যতে ব্যয় করবে কত টাকা? 9 লাখ টাকা। দেখো, অলরেডি ব্যয় করছে 1,80,000, আগে ব্যয় করছিল 20,000, আর তাদের ভবিষ্যতে 2 বছরে ব্যয় করার কথা ছিল 1,20,000। সেম ভাবে এখানে 1,80,000 টাকা ব্যয় করছে তাদের, মোট আচ্ছা আরো অতিরিক্ত তারা ব্যয় করবে কত টাকা? 9 লাখ টাকা, ঠিক আছে? আচ্ছা, prepare journal entries for the sales of contract, the cost of servicing the warranties, the recognition of warranty. ওকে, এখন আমরা খেয়াল করি। আচ্ছা, আমাদের এই পড়াগুলো কি বুঝতে পারছো? যতটুকু পড়লাম, যা পড়ছে এটুকু কি বোঝা গেছে? হ্যাঁ ভাই। আচ্ছা, এবার আসি। প্রথম বলছে দ্য সেল অফ কন্ট্রাক্ট, বা এই কথাটাও বুঝতে হবে। দেখো, সেল অফ মার্চেন্ডাইজ বা গুডস, পণ্য বিক্রয় করা, চুক্তি বিক্রি করা বা ওয়ারেন্টি কন্ট্রাক্ট বিক্রয় করার কিন্তু আলাদা বিষয়। মানে পণ্য বিক্রি করলে তুমি তো একবারে পণ্য বিক্রি করেই দিলে, কিন্তু কন্ট্রাক্ট, ওয়ারেন্টির কন্ট্রাক্ট যদি বিক্রি করো, চুক্তিবদ্ধ বিক্রি করো, একটু আগে বুঝাইছি যে তুমি ওয়ারেন্টির কন্ট্রাক্ট 2 বছর মেয়াদি যে টাকাটা পাবা, ওইটা তোমার প্রথমেই কি হবে না, আয় হিসেবে স্বীকৃতি দিতে পারবা না। কারণ তুমি যত সময় না তাকে সেবা প্রদান করবা, তত সময় তুমি কি আয় দিতে পারবা? না ভাই। ওকে, আচ্ছা, তাহলে এখন আমার এই বিক্রয়টা কিন্তু স্বাভাবিক বিক্রয় না। আমার এই বিক্রয়টা কিন্তু কি বিক্রয় না? স্বাভাবিক বিক্রয় না। তাহলে এই বিক্রয়টা হচ্ছে ওয়ারেন্টি চুক্তিপত্র বিক্রয়। কারণ এই চুক্তিপত্র বিক্রি করে টাকাটা আমি আগে থেকে নিচ্ছি, এখনো কিন্তু সেবা দিয়ে পারিনি, তাই এই আমার আয়টা অনুপার্জিত হয়। তাই প্রথম জাবেদাটা একটু আমরা খেয়াল করি। দেখো, এখানে লেখা আছে ক্যাশ ডেবিট আনার ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট, 15,000 ওয়ারেন্টি কন্ট্রাক্ট 99 টাকা করে বিক্রি করছি। এখন এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে হবে, যে আমি এখানে সেলস ইউজ করি নাই, কিন্তু আনার ওয়ারেন্টি রেভিনিউ কেন ইউজ করছি, এটা নিয়ে কারো কোনো কি প্রশ্ন আছে? নাই। ওকে, এবার আসো বি নাম্বার বলছে দ্য কস্ট অফ সার্ভিসিং দ্য ওয়ারেন্টি। ওয়ারেন্টির যে ব্যয় বাবদ সার্ভিসটা আমরা দিছিলাম, ওয়ারেন্টি ব্যয় কত ছিল? ওয়ারেন্টি ব্যয় 1,80,000 ছিল না?
দ্য কোম্পানি স্পেন্ড টাকা 1,80,000, ওয়ারেন্টি বাবদ ব্যয় করছে কত টাকা? 1,80,000 টাকা। 80। তাহলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট 1,80,000, ক্লিয়ার? হ্যাঁ ভাই। ওকে, এবার একটু খেয়াল করো, তোমার কিন্তু ওই যে এই নাম্বারেই তুমি অনুপার্জিত আয় হিসেবে দেখাইছিলে 14,85,000। কত টাকা দেখাইছিলে? 14,85,000। 14,85,000। এবার সি নাম্বার বলছে দ্য রিকগনিশন অফ ওয়ারেন্টি রেভিনিউ। ওয়ারেন্টির যে আয়টা হয়েছে এইটার রিকগনিশন মানে স্বীকৃতি দেখাও, মানে তোমার কিছুটা আয় হয়েছে। দ্য রিকগনিশন অফ ওয়ারেন্টি রেভিনিউ, রিকগনিশন মানে স্বীকৃতি দেওয়া। তুমি ওই যে ওয়ারেন্টি যে আয়টা তার কিছুটা স্বীকৃতি দিতে হবে এখন তোমাকে। তাহলে আয় স্বীকৃতি দিলে দায় কমবে, আয় স্বীকৃতি দিলে দায় কমে আয় বাড়ে, তাই না? আয় স্বীকৃতি দিলে হ্যাঁ কি ভাই। হয়? দায় কমবে, আয় বাড়বে। তাই দেখো এখানে লেখা হয়েছে আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট আর ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট আর ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। জাবেদা নিয়ে ক্লিয়ার সবাই? ভাই এ নাম্বার যাবে না কি সেলস এরটা ওই ছিল না? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ভালো শুনতে পাইনি ভাই। আমি তো বললাম যে এই সেলটা ওই সেল না, এখানে সেল অফ ওয়ারেন্টি কন্ট্রাক্ট বলছে, সেল অফ কন্ট্রাক্ট চুক্তিপত্র বিক্রয়। কিসের চুক্তি? ওয়ারেন্টির চুক্তি। তো এটা তো পণ্য বিক্রি নয়, এটা হচ্ছে চুক্তি বিক্রয়। কিন্তু চুক্তি বিক্রি করলে সেই চুক্তির মেয়াদ পর্যন্ত তাকে সেবা না দেওয়া পর্যন্ত সেই আয়টা তোমার কি হবে না, তোমার আয় বলে গণ্য হবে না, সেটা তোমার কাছে দায় বিবেচনা হবে। তাই ওখানে ক্যাশ ডেবিট আর আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে সি নাম্বারে জাবেদা কি ক্লিয়ার আমরা? ঠিক, জাবেদা ক্লিয়ার। এবার টাকায় আসো। ভাই আগেরটা যেভাবে বুঝাচ্ছি ঠিক একইভাবে, তোমার ব্যয় করার কথা ছিল কত, তুমি ব্যয় করছো কত, তাহলে তোমার সেই হিসেবে আনুপাতিক হারে আয় কত। দেখো তুমি তোমার অলরেডি ব্যয় করছো 1,80,000, আরো ভবিষ্যতে ব্যয় করার কথা ছিল 9 লাখ। তাহলে বলো তো ওই পণ্যের জন্য তোমার টোটাল 2 বছরে কত টাকা ব্যয় করার কথা ছিল? 10,80,000। 10,80,000। 9 লাখ ভবিষ্যতে আরো ব্যয় করবা, আর অলরেডি ব্যয় করছো 1,80,000, তাহলে 9 আর 1 কত? 10,80,000 না? তার মানে এই পণ্যের জন্য তুমি যদি 10,80,000 টাকা ব্যয় করো, তাহলে তোমার 14,85,000 টাকার ওয়ারেন্টির চাহিদা পূরণ হবে। কিন্তু তুমি কয় টাকা ব্যয় করছো? অলরেডি 1,80,000 ব্যয় করছো না? তাহলে কি তোমার হ্যাঁ সম্পূর্ণ ভাই। 14,85,000 টাকা আয় হিসেবে দেখাইতে পারবা? পারবা না। তা ঠিক আগের মতোই আনুপাতিক হারে দেখো এখানেও তাই কথা, যে 10,80,000 টাকায় ব্যয় হয়েছে 1,80,000, 10,80,000 টাকায় ব্যয় হয়েছে কত? 1,80,000। তাহলে 1 টাকায় কত? আর 14,85,000 টাকার জন্য আয় হবে কত? কথাগুলো কি বোঝা গেছে? বাকিদের কারো কোনো প্রশ্ন আছে? ভাই রেকর্ডিংটা একটু দিয়ে অনেক নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজকে। হ্যাঁ, রেকর্ডিং আমি করতেছি, সমস্যা নেই, রেকর্ডিং দিয়ে দেবো। বাকিরা যারা শুনতে পারছেন তারা একটু কথা বলেন। জি ভাইয়া, বুঝতে পারছি। বাসায় রেকর্ডিং দিচ্ছি, প্লাস এই দুটো অঙ্ক ভালো করে দেখবেন। ওয়ারেন্টির জন্য কিন্তু এই বছর এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্ট্যান্ট। সুতরাং সবাই একটু